আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে। এছাড়া তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছে, যেসব নথিপত্র দেখা গেছে তাতে দেখা যায় সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না। নথিপত্রে দেখা যাচ্ছে 2001 সালে 19 বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন, আর 2011 সালে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন। নথিপত্র আরও ইঙ্গিত দিচ্ছে 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে টিউলিপ পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। তবে টিউলিপের সহযোগীরা নথিপত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেছেন, যা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দীর্ঘ 9 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সম্মেলনকে ঘিরে পুরো শহর জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা হবে সভাপতি ও সম্পাদক। দর্শক, সম্মেলনস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে অনেকদিন পর এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন বিগত বেশ কিছু সময়, বিশেষ করে গত 16 বছরের শাসন আমলে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন সময়ে হামলা মামলা গুমের শিকার হয়েছে, যার কারণে আসলে বিভিন্ন জেলায় যে সম্মেলনগুলো হওয়ার কথা ছিল সেগুলো বিঘ্নিত হয়েছে। তার চেয়ে কিশোরগঞ্জ কিন্তু বাইরে নয়। কিশোরগঞ্জের নেতাকর্মীরাও বিভিন্ন গত 15 বছরে মামলা হামলা এবং জেল জুলুম, পাশাপাশি গুম এবং গুমের শিকার হয়েছে, যার কারণে তারা এই যে প্রক্রিয়াগুলো, দলের যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো, সম্মেলন করে নেতা নির্বাচন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিশোরগঞ্জ জেলাও অন্তর্ভুক্ত হতে পারেনি। যার কারণে প্রায় বলা যায় যে দীর্ঘ 9 বছর পর এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে এবং এটিকে ঘিরে বিএনপি নেতাকর্মী এবং এর সহযোগী সংগঠনের যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কারণ স্বাধীনভাবে তারা দলের কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন। পাশাপাশি যেখানে যে কিশোরগঞ্জ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে একটু বলে রাখি যে আজকে যে বিএনপির জেলার সম্মেলন কিশোরগঞ্জের, সেই কিশোরগঞ্জের জেলা সম্মেলনের সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অন্যান্য পদেও একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছে। সব মিলিয়ে এই সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের যে উপজেলাগুলো রয়েছে সে উপজেলার বিএনপি নেতারা কিন্তু এসেছেন, অনেকে রাতে ছিলেন এবং অনেকে এখন সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালবেলা 11টা আমাদেরকে এখনো বলা হয়েছে যে এখানে উদ্বোধন ঘোষণা করবেন, দলীয় পতাকা, জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে এটি শুরু হবে এবং তারেক রহমান সবশেষ এখানে বক্তব্য রাখবেন। তো এর মধ্য দিয়ে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে হয়তো দিক নির্দেশনা দেওয়া হবে আর ভোট অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নেতা নির্বাচন করবেন। দর্শক, জানছিলাম কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, সিনেটের ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছে গিয়ে নির্বাচিত হলে তাদের কল্যাণে কী ধরনের ভূমিকা রাখবেন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে আজ সকালে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এছাড়া সকালে জাতীয়তাবাদী ছাত্র দলেরও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তবে তারা কী বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তা এখনও জানানো হয়নি। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনায় রেলওয়ের জমি দখলে চলছে মহোৎসব। অভিযোগ আছে রেলের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের মদদে রেলওয়ে আর ঘাট এলাকার জমি বেপরোয়া গতিতে দখল আর কোটি কোটি টাকার বাণিজ্য চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ গত 10 মাসে 36টি অবৈধ দখলের বিরুদ্ধে থানা এজাহার আর উচ্ছেদ করতে চিঠি দিলেও সেটি আর আলোর মুখ দেখেনি বলে স্বীকার করলেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা।
দখলবাজির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। খুলনা মহানগরীর এসব বসতবাড়ির দোকানপাট তৈরি করা হয়েছে রেলওয়ের নিজস্ব সম্পত্তির উপর। খুলনা জংশনে মোট জমির পরিমাণ ছিল ২৬ একর, তার মধ্যে দখল হয়ে গেছে ২২ একর। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চলত দখলের মহোৎসব, সেই ধারাবাহিকতা এখনো চলমান। ৫ আগস্টের পর কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক দলের সাইনবোর্ড বিলবোর্ড টাঙ্গিয়ে নতুন করে দখলের মহোৎসবে নেমেছে। যে যেভাবে পারছেন রেলের জায়গা দখল করে স্থাপনা তৈরি করছে। সবকিছু দেখেও অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে রেলওয়ে কর্তৃপক্ষ, অথচ এসব দখলমুক্ত করা ছিল তাদের কাজ। রেলওয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে নিজেদের অসহায়তার কথা জানালেন। যেগুলো দখল হচ্ছে সে বিষয়ে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতেছি। আমি যেগুলো আমার মনে করেন আসছে নজরে সেগুলো আমি এজাহার দাখিল করছি। পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছেন স্থানীয়রা, তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি, আসলে প্রতিকার খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের তো সর্বাঙ্গে ব্যথা, যারা দিয়ে ভূত ছড়াবো তার নিজের ঘাড়েই ভূত, সঙ্গত কারণে আমরা মুক্তি পাচ্ছি না। আমরা সন্ত্রাসী যে তালিকা আছে সেই সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী তাদের সম্ভাব্য যে সমস্ত জায়গায় তারা থাকতে পারে সেই জায়গায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। দলীয় নাম ভাঙিয়ে যারা এসব দখল বাণিজ্যে মেতে উঠেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দলের নীতি নির্ধারককে বলা হয়েছে বলে জানান বিএনপির সাবেক এই সংসদ সদস্য। আমরা খুবই হতাশ হয়েছি যে ৫ তারিখের পর থেকে খুলনা রেলের জমি দখল হয়েছে। আমরা প্রশাসনকে বলেছি যে সমস্ত সব কিছুই দখলমুক্ত করার জন্য, এবং আমরা কেন্দ্রে রিপোর্টও দিয়েছি, আমি নিজেও রিপোর্ট দিয়েছি যে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য। রেলের সম্পত্তি দখলমুক্ত করতে দ্রুত উচ্ছেদ অভিযানের দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।